মোহাম্মদ ইউনুসকে কাঁপিয়ে দিলেন হিজবুত তাহির। অবস্থা এতটাই বিপাকে গিয়ে পৌঁছালো যে সেনাবাহিনীকে রাস্তায় নামতে হলো এবং হিজবুত তাহিরের একাধিক সদস্যকে অ্যারেস্ট করতে হলো এবং হিজবুত তাহিরের উপর নির্বিচারে লাঠি চালাতে বাধ্য হলো বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু একটা নিষিদ্ধ সংগঠন ঢাকার রাস্তায় প্রকাশ্যে এই ধরনের বিভিন্ন কর্মসূচি নেওয়ার এই সাহসটা কোথা দিয়ে পেল? এই প্রশ্ন যখন উঠছে, উত্তরটাও খুব সহজ। সাহস এসেছে মোহাম্মদ ইউনুসের দ্বিচারিতা থেকে। শেখ হাসিনা যখন 5ই আগস্ট ভারতে চলে আসেন, তখন প্রথমবারের জন্য এই রকম সংগঠন সামনে আসে। 7ই আগস্ট 2024-এ তারা কি দাবি করে জানেন? তারা ক্যামেরার সামনে দাবি করেন এই সংগঠনের উপর যে নিষিদ্ধতা স্ট্যাম্প শেখ হাসিনা সরকার লাগিয়েছে তা মোহাম্মদ ইউনুসকে তুলে ফেলতে হবে এবং মোহাম্মদ ইউনুসকে এ ক্ষমতায় আসার পিছনে বা নিয়ে আসার পিছনে এই হিজবুত তাহির কিন্তু প্রত্যক্ষভাবে রাস্তায় নেমেছিলেন। এই সংগঠনের এক মুখপাত্র বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দেন, যে সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলকে চমকে দিয়েছিল। কি বলেছিলেন সেই সাক্ষাৎকারে? তিনি বলেন, হিজবুত তাহির পলিটিক্যাল এবং ইন্টেলেকচুয়াল ফোর্স। আমরা উইদাউট এনি ব্যানার এই ছাত্র আন্দোলনে রাস্তায় নেমেছিলাম এবং শেখ হাসিনাকে সরানোর জন্য আমাদের ভূমিকাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। হিজবুত তাহরির একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স, তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম। কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান, এটা কোনোভাবে যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে, আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম। ভাবতে পারেন যে হিজবুত তাহিরকে এই মোহাম্মদ ইউনুস কার্যত এখন সেনাবাহিনী দ্বারা এক ঘরে করতে চাইছেন, সেই হিজবুত তাহিরই মোহাম্মদ ইউনুসকে কিন্তু ক্ষমতায় বসেছে এবং হাসিনা বিরোধী চক্রান্তে অন্যতম গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করেছে। 2009 সালে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন শেখ হাসিনা। এই সংগঠনের সঙ্গে বিদেশির একাধিক সংগঠনের এতটাই যোগাযোগ ছিল যে তারা শেখ হাসিনাকে মেরে ফেলারও চক্রান্ত কিন্তু করেছিলেন। এই হিজবুত তাহির শুধু বাংলাদেশে নিষিদ্ধ নয়, ভারত সরকারও কিন্তু এই ধরনের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আপনি ভারত সরকারের কথা বাদ দিন, পাকিস্তান, যেখানে আদতে এই হিজবুত তাহিরের মতো সংগঠনের চাষ হয়, পাকিস্তান সরকারও এই হিজবুত তাহিরকে নিষিদ্ধতা ঘোষণা করে। যুক্তরাজ্য অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনকে নিষিদ্ধ করেছে, তুরস্ক করেছে, জার্মানি করেছে, অর্থাৎ বিশ্বের একাধিক দেশ এই হিজবুত তাহির সংগঠনকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিল। কারণ এই সংগঠন গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সংগঠন চায় সারা বিশ্ব জুড়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করতে। অর্থাৎ গণতন্ত্র বিরোধী এই ধরনের নিষিদ্ধ সংগঠনকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনুস দিনের পর দিন ভারত বিরোধী চক্রান্ত করে গেছেন। আজকে সামলাতে না পেরে এই সংগঠন যখন রাস্তায় নেমেছেন, তখন কিন্তু সেনাবাহিনী দ্বারা, পুলিশ দ্বারা এই এই পার্টিকুলার সংগঠনকে আক্রমণ করার রাস্তায় বেছে নিয়েছেন। অথচ 7ই আগস্ট 2024 তারা এর আগেও কিন্তু রাস্তায় নেমেছিলেন। কি দাবি করেছিলেন জানেন? তারা দাবি করেছিলেন তাদের উপরে শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে নাকি ব্যান করা হয়েছে। সংবিধানের কোন ধারা অনুযায়ী ব্যান করা হয়েছে তা নাকি শেখ হাসিনা সরকার তাদেরকে জানায়নি। এমনকি জামাতের উপর যেভাবে শেখ হাসিনা সরকার ব্যান করেছে, ঠিক একইভাবে হিজবুত তাহিরের উপর ব্যান করা হয়, কিন্তু জামাতের উপর দিয়ে নিষিদ্ধতা স্ট্যাম্প কিন্তু তুলে নেয় মোহাম্মদ ইউনুস সরকার। তাহলে হিজবুত তাহিরের উপর দিয়ে কেন ব্যান তোলা হবে না? প্রকাশ্যে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন হিজবুত তাহিরের সদস্যরা। মিয়ার একটা প্রেস নোট, এখানে কোনো স্মারক নাম্বার নেই, কোনো এসআরও নাম্বার নেই। হ্যাঁ, কোন আইনের দ্বারা আমাদেরকে নিষিদ্ধ করা হবে সে আইনের উল্লেখ নেই। আইনের কোন সাবধারা, যেটা বললাম 18(1), সেটা উল্লেখ নেই। সিম্পলি গায়ের জোরে স্বৈরাচারী কায়দায় আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। সেমভাবে নিষিদ্ধ কিন্তু জামাত ইসলামীকেও করা হলো। তাহলে জামাতের নিষিদ্ধটা যদি বা প্রজ্ঞাপন দ্বারা করেছে, আমাদের ক্ষেত্রে প্রজ্ঞাপনও তারা জারি করেনি, তাহলে সেটা যদি উঠিয়ে ফেলতে পারে, উঠেছে এই সরকার, এর জন্য আমরা অভিনন্দন জানাই। তাহলে আমরা বলতে চাই আমাদের ক্ষেত্রেও সেম জাস্টিসটা তারা এনশিওর করবে। শুধু তাই নয়, তারা ঢাকা রাজপথে মিছিল করেছিলেন, তারা ইসলামী পতাকা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির পথে গেছিলেন এবং পুরো মিছিল জুড়ে ছিল ভারত বিরোধী স্লোগান। কিছুদিন আগেও তারা সামনে আসেন এবং ভারতের বিপক্ষে একাধিক স্লোগান নিয়ে বাংলাদেশের রাজপথে আন্দোলন নামিয়ে আনেন এবং এর পিছন থেকে জামাতের অশুভ শক্তিধর নেতারা কিন্তু লোক সরবরাহ করে ফেলেছে। কিন্তু আজকে কি এমন হলো যে হিজবুত তাহিরের উপর আক্রমণ শানাতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনুস? এই পার্টিকুলার সংগঠন নিয়ে ভারত কিন্তু প্রথম থেকেই চিন্তিত ছিল।
অজিত দাভাল কিছুদিন আগে বাংলায় আসেন এবং বাংলায় এসে যে রিপোর্ট তিনি দিয়েছেন, একাধিক জায়গায় সেই রিপোর্টের কপি যখন সামনে এসছে তখন বোঝা যাচ্ছে তিনিও এই হিজবুত তাহির নামক সংগঠনের অ্যাক্টিভিটিতে অত্যন্ত সংকটজনক একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। পার্টিকুলারলি এই সংগঠনের নেতারা বিভিন্নভাবে ভারতকে কিন্তু দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করে গেছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস দিনের পর দিন এই হিজবুত তাহিরকে প্রশ্রয় দিয়েছেন, লালন পালন করেছেন, হিজবুত তাহিরকে চাষ করেছেন, এবং আজকে যখন সেই সাপ বড় হয়ে তাকেই গিলে খেতে চাইছে, সেনাবাহিনী দিয়ে তার দমন করছেন। মোহাম্মদ ইউনূসের প্রধান এই যে উপদেষ্টার প্রধান সহকারী হিসাবে তিনি যাকে বসিয়েছিলেন, নামটা মনে আছে আপনাদের? মাহফুজ আলম। শোনা যায় এই মাহফুজ আলম হলো এই হিজবুত তাহিরের অন্যতম প্রধান চরিত্র, যাকে মোহাম্মদ ইউনূস বলেছিলেন ছাত্র আন্দোলনের আর্কিটেক্ট। অর্থাৎ আমেরিকায় বাইডেনের সামনে এই মাহফুজ আলমকে তুলে দাবি করেছিলেন তিনি এই ছাত্র আন্দোলনটি পরিকল্পনা করেছেন। যখন মোহাম্মদ ইউনূস ওনাকে সামনে নিয়ে আসেন, তার আগের দিন অবধি এই মাহফুজ আলমের অ্যাক্টিভিটি কিন্তু ছিল সাসপেসিয়াস। তিনি কিভাবে ছাত্র আন্দোলনকে পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন তা কিন্তু খুব একটা প্রচারের আলোতে আসেনি। কিন্তু মোহাম্মদ ইউনূস বাইডেনের ওই রকম প্রকাশ্য জনসভায় তিনি দাবি করেন এই মাহফুজ আলমই হলো ছাত্র আন্দোলনের প্রধান প্ল্যান করা একজন ব্যক্তি। এবং পরবর্তীকালে যখন এই হিজবুত তাহিরের সঙ্গে এই মাহফুজ আলমের যোগ খুঁজে পাওয়া যায়, তখন কিন্তু মোহাম্মদ ইউনূস প্রবল সমালোচনার মুখে পড়লেও এই পার্টিকুলার ব্যক্তিকে কিন্তু সরাতে পারেননি। আর এই হিজবুত তাহিরও কিন্তু সেদিন থেকে মনের জোর পেয়ে যায়। তারা ভাবতে শুরু করে এই মোহাম্মদ ইউনূস তো তাদেরই লোক। তারা প্রকাশ্যে এসে বলতে শুরু করে আমরাও ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ ছিলাম, আমরা ব্যানার আনিনি, কিন্তু ছাত্রদের কিন্তু আমরা সাপোর্ট করেছি, ছাত্রদের সঙ্গে মিছিল করেছি, এবং আমরাই শেখ হাসিনা সরকারকে পতনের পিছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছি। একদম বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারা এই ধরনের বিস্ফোরক দাবি কিন্তু সেদিন করেছিলেন। প্রশ্ন হলো, যদি আপনারা আওয়ামী লীগের ছাত্র যে সংগঠন, এই যে ছাত্রলীগ, তাদের যে লোকজন যখন সামনে আসছে আপনারা গ্রেফতার করে নিচ্ছেন, কারণ বলছেন আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবার প্রশ্ন হলো, বাংলাদেশে এই ধরনের সংগঠনও তো নিষিদ্ধ, তাহলে এই ধরনের সংগঠন যখন 7ই আগস্ট 2024 আপনার হয়ে মিছিল বার করলো, আপনার কাছে এক দফা দাবি নিয়ে তারা পত্র পাঠালো, তাহলে তাদের কেন গ্রেফতার করা হলো না? কারণ আপনি ভেবেছিলেন এই টাইপের সংগঠনকে ভারতের বিপক্ষে কাজে লাগাবেন। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, এই ধরনের এই ধরনের সংগঠন, যে সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ, তারা ঢাকার প্রেস ক্লাব বুকিং করেছে, এবং ঢাকার প্রেস ক্লাব বুক করে তারা মোহাম্মদ ইউনূসের কাছে এক দফা দাবি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। ভাবতে পারেন, দেশের মধ্যে এই ধরনের ক্ষতিকর সংগঠন যারা সরকারিভাবে নিষিদ্ধ, তারা ঢাকার প্রেস ক্লাব বুকিং করে সাংবাদিক সম্মেলন করছেন, এবং সরকারের সমস্ত প্রতিনিধি টিভিতে সেই সাংবাদিক সম্মেলন দেখছেন, অথচ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু কালকে কোনো না কোনো কারণে এই সংগঠন যখন বুঝতে পারে আসলে এই মোহাম্মদ ইউনূসই আসল কালপ্রিট, তিনি কারুর বন্ধু নয়, সুযোগ বুঝে তিনি ব্যবহার করেন, কাজ ফুরালে তিনি পিঠে ছুরিটা মেরে দেন, তখন এই সরকারের বিপক্ষে আন্দোলন করতে রাস্তায় নেমে যান। এবং যখন পুলিশ বা সেনাবাহিনী এদের 3 জন সদস্যকে গ্রেফতার করে, তখন আন্দোলনের ঝাঁজ তারা বাড়ান এবং সেনাবাহিনীর সঙ্গে কাতারে কাতারে মানুষ সংঘর্ষে জড়ান। এবার প্রশ্নটা হলো, হিজবুত তাহিরের এত সদস্য বাংলাদেশে এলো কোথা থেকে? কয়েকশো মানুষ মিনিট 5 মধ্যে জড়ো করলেন কোথা থেকে? তারা কোথাও না কোথাও বাংলাদেশের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ক্ষতিকর সংগঠনের ভাইরাসগুলো কি লুকিয়ে আছে? এই প্রশ্ন কিন্তু কালকে উঠে গেছে। এবার অন্য একটা প্রসঙ্গে আসি। এই ধরনের অ্যাক্টিভিটি যদি খোদ বাংলাদেশে হয়, তাহলে ভারতের ক্ষেত্রেও কিন্তু বিপদ বাড়তে পারে। মনে রাখতে হবে, বাংলাদেশ সরকার যখন এদেরকে দমন করার চেষ্টা করছেন, তখন কিন্তু এরা প্রথম প্রতিবেশী দেশ হিসাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ার একটা ষড়যন্ত্র করতে পারে। অজিত দোভালের রিপোর্টে কি বলা হয়েছিল আমি একটু আপনাদের বলে দিই। প্রথমে তিনি বলেছিলেন এই হিজবুত তাহির এরা হলো জেএমবি এবং আল কায়দার শাখা সংগঠন। অর্থাৎ কখনো এরা জেএমবি কিংবা কখনো তারা আল কায়দার হয়ে বিভিন্ন জায়গায় অপারেট করে। এরা আইসিস পন্থী এবং বিশ্বের 57টি ইসলাম রাষ্ট্রে কিন্তু এরা বিভিন্ন কাজকর্ম করে বেড়ান। স্বাভাবিকভাবে শরিয়াত আইন প্রতিষ্ঠা করতে চান, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চান, এবং গণতন্ত্র কিংবা নির্বাচিত সরকারে এদের আস্থা নেই।
বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন, কারণ বাংলাদেশ সরকার কোথাও না কোথাও এদেরকে কথা দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এদের উপর থেকে নিষিদ্ধতা কিংবা ব্যানটি তুলে নেবেন। আজকে তারা আশাহত হয়েছেন, তাই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় নেমেছেন। আপনি এদের উগ্রতার কথাটা ভাবুন, এরা কিন্তু জানে রাস্তায় নামলে তারা গ্রেফতার হতে পারেন, কারণ এরা সংবিধান বিরোধী একটা সংগঠন, এরা কিন্তু নিষিদ্ধ ব্যান হয়ে যাওয়া একটি সংগঠন। আওয়ামী লীগের, ছাত্রলীগের যে সদস্যরা তারা কিন্তু রাস্তায় নামছে না, কারণ সংবিধান ছাড়াও এদেরকে বিভিন্ন ক্ষেত্রে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এদের উগ্রতা এবং সাহস এতটাই বেশি যে তারা সবকিছু জেনে শুনেও রাস্তায় কিন্তু নেমে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধাচরণ করছিলেন, ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন। অর্থাৎ দিনের পর দিন ভারতের বিপক্ষে কাজ করার জন্য এদেরকে কাজে লাগিয়েছেন। এখন কাজ ফুরিয়ে গেছে, সেনাবাহিনী দিয়ে এদেরকে আক্রমণ করিয়েছেন। এই তো মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, 12ই ডিসেম্বর 2024 একাধিক ক্ষেত্রে এই হিজবুত তাহরীরের বিভিন্ন সদস্যকে ভারত সরকার কিন্তু গ্রেফতার করে কি বোঝা যায়? অজিত দোভালের রিপোর্টে পরিষ্কার লেখা আছে, মালদার মেহেদিপুর সীমান্তের একটি সোর্স জানায় আমির ও মারুফ নামক দুজন ব্যক্তি বৈষ্ণবনগরের দিকে মুভ করে। এই আমির এবং মারুফ যখন বৈষ্ণবনগরের দিকে যায় তখন এদেরকে বিভিন্ন ক্ষেত্রে ট্র্যাক করে জানা যায় এই পার্টিকুলারলি ধুলিয়ানের দিকে পৌঁছায় এই দুই ব্যক্তির মধ্যে একজন হলো সিমির সংগঠনের সদস্য এবং আরেকজন হলো হিজবুত তাহরীরের সদস্য। অর্থাৎ হিজবুত তাহরীর কোনো না কোনো ভাবে বাংলায় পেনিট্রেট করার কিন্তু চেষ্টা করেছে, তা কিন্তু অজিত দোভালের এই রিপোর্টে বিভিন্ন সংবাদ মাধ্যমে অলরেডি প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, তারা বাংলার একাধিক জায়গায় অপারেট করার চেষ্টা করেছে। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অপারেট করে তারা স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করেছে। বিভিন্ন মাদ্রাসা যাদের কোনো নথি নেই সেই সকল মাদ্রাসাগুলোকে টার্গেট করছে এই হিজবুত তাহরীরের সদস্যরা, এবং এই স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করে তারা বাংলা জুড়ে বিভিন্ন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাও কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল রিপোর্টে কিন্তু বেরিয়েছে। অর্থাৎ আপনি যদি শুধু ভাবেন আজকে এরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং মোহাম্মদ ইউনূসেরই যা ক্ষতি হওয়ার হবে, তা কিন্তু নয়। যদি এই ধরনের সংগঠন বাংলাদেশে অফিসিয়াল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সামনে কাতারে কাতারে মানুষ নিয়ে হঠাৎ করে হাজির হয়ে সকলকে সারপ্রাইজ করে দিতে পারে, তাহলে লিখে রাখুন কালকে কোনো না কোনো ভাবে এরা ভারতের অন্যতম প্রতিবেশী দেশ ভারতবর্ষেও ঢোকার কিন্তু চেষ্টা করছেন, এবং কোনো না কোনো ভাবে বাংলাদেশ থেকে লাঠি ঝাঁটা খেয়ে তারা সীমান্ত দিয়ে বাংলা হয়ে ভারতবর্ষে ঢোকার কিন্তু একটা চেষ্টা করবেন। অর্থাৎ বিপদ কিন্তু বাংলার ক্ষেত্রেও। আমার মনে হয় বাংলার যারা গোয়েন্দা সংস্থা, পশ্চিমবাংলার যারা পুলিশ, এমনকি ভারতের যারা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, তাদেরকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব সহকারে এই পুরো বিষয়টা দেখা উচিত। কারণ আজকে বাংলাদেশে যে অরাজকতা পরিস্থিতি আন্তর্জাতিক স্তর দেখলো, একটা নিষিদ্ধ সংগঠন যেভাবে প্রকাশ্যে সে এই ধরনের বিক্ষোভ করলো, আন্দোলন করলো, ঝগড়াঝাটি ঝামেলায় জড়ালো, এরপরে মানে ফেলুদা হলে হয়তো বলতেন তোপসেকে, না রে তোপসে, আর শান্তিতে কিছুতেই থাকা যাচ্ছে না। আমার মনে হয় এই বিষয় নিয়ে এবার সাধারণ মানুষকেও সজাগ হতে হবে। কোনো সাসপিসিয়াস মানে যদি অ্যাক্টিভিটি দেখেন তৎক্ষণাৎ পুলিশের কাছে যেতে হবে, কারণ সকলের আগে দেশের সুরক্ষা, পশ্চিমবাংলার সুরক্ষা এবং ভারতবর্ষের সুরক্ষা, এ কথাটা কিন্তু মাথায় রাখবেন। কমেন্টে জানাবেন এর জন্য দায়ীটা কে। কোথাও না কোথাও এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই, মোহাম্মদ ইউনূস যে আগুন নিয়ে খেলতে শুরু করেছিলেন, আজকে তিনি সেই আগুনেই কি পুড়তে শুরু করলেন? আর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ যদি পড়ে, এই আগুনের আজ কি বাংলাতে এসেও লাগবে? এই প্রশ্ন কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। ধন্যবাদ।